ওকে, গুড মর্নিং স্টুডেন্টস। সরি যে আজকে আপনাদেরকে এত সকালবেলা ক্লাসে এনে জয়েন করাতে হলো। যদিও নর্মালি তো অনলাইন ক্লাসে আমরা কি করি, জাস্ট হচ্ছে জয়েন করে দিই, তারপর তো ঘুমিয়েই যাই। আম বাট এনিওয়ে, আজকে এই যে চ্যাপ্টারটা অ্যাসেসমেন্ট, এটা দেখি কিছুটা পড়ে শেষ করা যায় কিনা। আর আমি যেটা আগেও বলেছিলাম যে বোথ সেকশনের সাথে প্রথমে ক্লাসটা হবে, তারপরে এটা যখন শেষ হবে এরপর কিন্তু an extra half an hour class will be held with section A only। কারণ হচ্ছে ওদের মনে হয় নেক্সট লাস্ট সানডে ক্লাসটা তো নেওয়া হয়নি, তো সকালে সেকশন বি এর ক্লাসটা নিয়েছিলাম আর কি। তো ওটা হচ্ছে পরে, আগে দেখি আজকে যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 17, এটা এই সাইড থেকে আমি যতটুকু পারি শেষ করব। তারপরে হচ্ছে ওটা হবে আর কি, সেকশন এ এর ক্লাসটা অনলি। আচ্ছা, সো যদি আমার কথা বুঝতে কারো কোনো সমস্যা হয় আমাকে কিন্তু অবশ্যই সাথে সাথে জানায়েন, ঠিক আছে? আর হচ্ছে আমি আমার মতো করে বলে যাচ্ছি। সো সোফার তো আমরা আমাদের যে হেডস অফ ইনকাম গুলো, সেট অফ ক্যারি ফরওয়ার্ড অফ লসেস, তারপর অ্যাডভান্স ট্যাক্স, টিডিএস, মিনিমাম ট্যাক্স, মানে যেগুলো আমরা আগের দিকে পড়েছিলাম ওগুলো তো সব শেষ। মাঝে আমি রিটার্ন অফ ইনকাম এই চ্যাপ্টারটাও দেখিয়েছিলাম সেকশন বি তে আর কি, ওটাই আর কি সেকশন এ তে এখনো দেখানো হয়নি আমাদের। রিটার্নটা মানে ইনকাম ট্যাক্সের রিটার্নটা, সেটা আমরা কিভাবে প্রিপেয়ার করি, মানে সেখানে কোন ক্লাসেস অফ ইনফরমেশন থাকে, কিংবা অ্যাডিশনাল কি কি ডকুমেন্টস কিংবা কি কি অ্যানেক্সিয়ার আমাকে আসলে প্রেজেন্ট করতে হয় বিফোর দি ডিসিটি, সেটা হচ্ছে আমি পরে দেখাবো না সেকশন এ কে। আর এখন যেটা দেখবো, দেখেন এই টপিকটার নাম হচ্ছে অ্যাসেসমেন্ট, কিংবা দেখেন আমরা কি বলছি, ইন্ট্রোডাকশন, মানে ইন্ট্রোডাকশন টু অ্যাসেসমেন্ট আর কি। সো এতদিন তো আমরা হচ্ছে কিভাবে আমাদের সাইড থেকে, মানে হচ্ছে আমরা যারা ট্যাক্স পেয়ার, আমাদের সাইড থেকে কিভাবে হচ্ছে আসলে ট্যাক্স রিটার্নটা প্রিপেয়ার করতে হয় সেটা দেখেছি। ওটা প্রিপেয়ার করারই বিভিন্ন পার্ট ছিল, ওই হেডস অফ ইনকাম গুলোর ক্যালকুলেট করা, ঠিক আছে? ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে আমার টোটাল ট্যাক্সেবল ইনকাম কত, ইনকাম ফ্রম রেন্ট থেকে টোটাল ট্যাক্সেবল ইনকাম কত, তারপর হচ্ছে ধরেন আমার ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট কত, টিডিএস কত, এআইটি কত। তো সব যখন কমপ্লিট করা শেষ, when I am done calculate liability, so after I have submitted the return to the DCT, now it's the turn for assessment। এই অ্যাসেসমেন্ট করে থাকে হচ্ছে আপনার, মানে ডেপুটি কমিশনার অফ ট্যাক্স আর কি বলি, মানে উনি, ওনার কাছেই তো আমরা এগুলো সাবমিট করি একটা ট্যাক্স সার্কেলের মধ্যে। সো ওনার কাজ হচ্ছে অ্যাসেস করা। অ্যাসেসমেন্ট মানে কি? অ্যাসেসমেন্ট মানে জাস্ট কিছুই না, এই যে আমি যেমন ট্যাক্স রিটার্নটা সাবমিট করলাম, সাবমিট করার পরে ওনাকে তো চেক করতে হবে। উনি যখন চেক করে উনি আমার আসলে আমার ইনকাম কত, আমি যে ইনকামটা দেখিয়েছি, ধরেন আমি আমার 1 লাখ টাকা ইনকাম দেখিয়েছি, সেটাই ইনকাম কিনা, আমার ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট কত, টিডিএস কত, এআইটি কত, আমি যে ট্যাক্স রেটস গুলো অ্যাপ্লাই করেছি সেটা কত, মানে সবকিছু ঠিক আছে কিনা এই জিনিসটাই উনি অ্যাসেস করবেন, ডেপুটি কমিশনার অফ ট্যাক্স। এটাকে আমরা অ্যাসেসমেন্ট বলে থাকি। এখন অ্যাসেসমেন্ট আসলে একটু দুই ভাবে হতে পারে। একটা আর কি হচ্ছে আপনার রেগুলার অ্যাসেসমেন্ট, ঠিক আছে? আরেকটাকে আমরা বলতে পারি প্রফেশনাল অ্যাসেসমেন্ট। মানে প্রফেশনাল নাম শুনে বুঝতে পারছেন, এটা হয়ে থাকে, আই মিন ইটস কন্ডাক্টেড সামহেয়ার ইন বিটুইন আর কি, ট্যাক্স রিটার্ন সাবমিট করার পরে আর হচ্ছে আপনার একদম রেগুলার বা ফাইনাল অ্যাসেসমেন্ট হওয়ার আগে মাঝামাঝি কোন একটা জায়গাতে যে আমরা এই প্রফেশনাল অ্যাসেসমেন্টের কাজটা আসলে করে থাকি। সো তাহলে প্রফেশনাল অ্যাসেসমেন্টটা হচ্ছে অনেকটা এইরকম, দেখেন এটা অবশ্য নিচে দেয়া আছে। সো মানে ধরেন এটা হচ্ছে ফাইনাল কিছু না, ফাইনালি আমি অ্যাসেস করার আগেই আমি আমার ওই যে ট্যাক্স রিটার্ন আমাকে আমার ট্যাক্স পেয়ার সাবমিট করেছে, ওখানে আসলে কোনো ম্যাথমেটিক্যাল এরর্স কিংবা হচ্ছে আমার ট্যাক্স রেটস এ কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা আনার্ট করার জন্য আমরা এই প্রফেশনাল অ্যাসেসমেন্টটা করে থাকি। এখন প্রফেশনাল অ্যাসেসমেন্টটা, মানে আমি যে প্রফেশনাল অ্যাসেসমেন্ট করবো মানে মাঝামাঝিতে মানে এটা আশা করি বুঝতে পারছেন জিনিসটা কি, যে ট্যাক্স রিটার্ন সাবমিট করার পরে আমি নিজের মতো করে হচ্ছে মিড মিড ওয়েতে একটা অ্যাসেসমেন্ট করলাম, এখনো কিন্তু রেগুলার অ্যাসেসমেন্টটা হয়নি, এটা কিন্তু আমি পরে করব, ঠিক আছে? সো প্রফেশনাল অ্যাসেসমেন্টটা তাহলে নর্মালি কখন হয়? সো এটা আসলে আমরা, যদি এমন হয় যে রিটার্নটা আমার যে ট্যাক্স ইয়ার বা ইনকাম
সময় আমার কাছে সাবমিট করা হয়েছে, তাহলে তখন কিন্তু আমি প্রফেশনাল অ্যাসেসমেন্টের কাজ করব। আদারওয়াইজ নর্মালি আমার যেটা রেগুলার অ্যাসেসমেন্ট, দ্যাট ইজ কন্ডাক্টেড এট দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। কিন্তু এটা কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ারে হয় না প্রফেশনাল অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে আমার যে ইনকাম ইয়ার, সেই ইনকাম ইয়ারই হয়ে থাকে। মানে আমার ইনকাম ইয়ারের যে কোনো একটা টাইমে আমি আসলে প্রফেশনাল অ্যাসেসমেন্টের কাজ করে থাকি। এবং অবশ্যই এটা কিন্তু আমাকে আমার যে রিটার্ন, ট্যাক্স রিটার্ন সাবমিট করার আগেই করতে হবে আর কি। মানে এটা তো স্বাভাবিক, ট্যাক্স রিটার্ন সাবমিট না করলে হচ্ছে আমি কিভাবে করে অ্যাসেসমেন্টের কাজ করবো? আমাকে আগে রিটার্ন সাবমিট করবে, তারপরেই না আমি চেক করে দেখবো যে আসলে আমার রিটার্নে আমি যে ট্যাক্স লায়াবিলিটি বা ট্যাক্সেবল ইনকাম দেখিয়েছি ওটা ঠিক আছে কিনা। এখন আমরা ইউজুয়ালি আমার রেগুলার অ্যাসেসমেন্টের সময় যেই ধরনের অ্যাকাউন্টিং রেকর্ডস, ডকুমেন্টস, এভিডেন্স আসলে প্রডিউস করে থাকি, সেটাও কিন্তু প্রফেশনাল অ্যাসেসমেন্টের আগেও আসলে প্রডিউস করা লাগে। আচ্ছা, একটা জিনিস দেখেন, এখানে কিছু ব্যাপার আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে যে আমরা যখন রেগুলার অ্যাসেসমেন্ট করি তার যে ইফেক্টটা প্রফেশনাল অ্যাসেসমেন্ট করলেও তার ইফেক্টটা মানে সেমই হবে। মানে মোট কথা এরকম যে আমি ধরেন রেগুলারলি ফাইনাল একটা অ্যাসেসমেন্ট দিয়েছি, যে আমি ধরেন ট্যাক্স রিটার্ন সাবমিট করেছিলাম 1 লাখ টাকা টোটাল ট্যাক্স লায়াবিলিটি দিয়ে। এখন আমার ডিসিটি হচ্ছে ফাইনাল বা রেগুলার যে অ্যাসেসমেন্ট, ওটা ওটা উনি করেছে, উনি অ্যাসেস করে ইভালুয়েট করে দেখলো যে হ্যাঁ, এটা আসলে 1 লক্ষ টাকা, ঠিক আছে, এভরিথিং ইজ অল রাইট, এভরিথিং ইজ ইন প্লেস। সো তাহলে উনি তো বলবে যে ঠিক আছে, তাহলে এই অ্যামাউন্টটাই ঠিক আছে, তুমি এই অ্যামাউন্টে পে করো, বা হয়তো অলরেডি পে করে দিয়েছে। আমরা তো জানি নর্মালি ট্যাক্সটা পে করতে হয় আমরা ট্যাক্স রিটার্ন সাবমিট করার আগে বা রিটার্ন সাবমিশনের সময় একসাথে। তো দেখেন, সো ওইটার যেমন ইফেক্ট যে ডিসিটি জাস্ট সব চেক করে দেখলো সবকিছু ওকে আছে, ওকে থাকলে হচ্ছে ওরা ওইটাকেই নেট ট্যাক্স লায়াবিলিটি হিসেবে জাস্ট অ্যাজিউম করে নিবে, এবং এখানে আর কোনো কোশ্চেন মানে রেজ করবে না। প্রফেশনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রেও তাই হয়। সো প্রফেশনাল অ্যাসেসমেন্ট করে দেখা গেল হয়তো 1 লাখ টাকাই আমার ওই ট্যাক্স লায়াবিলিটি। সো তাহলে ঠিক আছে, তাহলে ওই ডিসিটিও ওই 1 লাখ টাকাকে হচ্ছে ধরে নিবে যে ওইটাই ওনার ট্যাক্স লায়াবিলিটি। মানে ওই ফাইনাল অ্যাসেসমেন্টের যা ইফেক্ট প্রফেশনাল অ্যাসেসমেন্টের মোটামুটি একই ইফেক্ট ধরে নেওয়া হয়। আর আমরা নর্মালি কি করি, আমরা যখন ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করি তখন কিন্তু আমরা টিডিএস কিংবা এআইটি এগুলো কিন্তু বাদ দিয়ে দিই, তাই না? আমরা দেখেছিলাম যে আমাদের গ্রস ট্যাক্স পেয়েবল যেটা, সেটা থেকে আমি টিডিএস বা এআইটি হচ্ছে ডিডাক্ট করে দেই। এখানেও আমরা তাই করব। আমরা যখন এই প্রফেশনাল অ্যাসেসমেন্ট যখন করা হচ্ছে, সো এটা তো ডিসিটি করবে, উনিও কিন্তু এখানে চেক করে দেখবে যে আমি আসলে আমার টিডিএস এবং এআইটি গুলো অ্যাডজাস্ট করেছি নাকি করি নাই। সো এটা তো খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আর একটা ব্যাপার যেটা আপনার প্রফেশনাল অ্যাসেসমেন্টের এগেনস্টে কোনো আপিল করা যায় না। ঠিক আছে, এটা আমার ফাইনাল অ্যাসেসমেন্ট যেটা, সেটা দিলে তারপর অ্যাপিল করা যাবে, মানে এটাই স্বাভাবিক। কিন্তু মানে প্রফেশনাল ব্যাপারটা তো হচ্ছে প্রফেশনাল, ঠিক আছে, মাঝামাঝিতে ধরেন ড্রাফট একটা আহ কিছু মানে ড্রাফট কোন একটা হচ্ছে মানে রিটার্নটা আমি হয়তো মানে আমার ফাইনাল চেকিং এর আগে, সো এটাকে ফাইনাল চেকিং এর আগে আমি হয়তো মিড ওয়েতে একটা চেকিং দিচ্ছি, সেমি ফাইনাল চেকিং এরকম কিছু একটা। সো ওটা তো আমার কোনো ফাইনাল ভার্ডিক্ট না, প্রফেশনাল অ্যাসেসমেন্ট তো কোনো ফাইনাল ভার্ডিক্ট আমি দিচ্ছি না। আমি জাস্ট হচ্ছে আমার ফাইনাল অ্যাসেসমেন্টের আগে একবার জাস্ট চেক করে দেখছি। সো ওটা থেকে আমি যে ডিসিশনটা পাবো, মানে আমি ডিসিটির কথা বলছি, উনি যে ডিসিশনটা পাবেন সেটা তো ফাইনাল কোনো ভার্ডিক্ট না। সো ওটার এগেনস্টে কখনোই মানে অ্যাপিল করা আসলে যায় না। সেটা ওই যে আমার যখন ফাইনাল অ্যাসেসমেন্টটা হয়ে যাবে একদম শেষে, আমি যে ফাইনাল ভার্ডিক্টটা দিচ্ছি তখন ওটার এগেনস্টে আর কি আপনার এরকম করা যাবে, মানে অ্যাপিল করা যাবে। আচ্ছা ঠিক আছে, আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে প্রফেশনাল অ্যাসেসমেন্টের এমন কিছু করা যাবে না যেটা হচ্ছে আমার রেগুলার অ্যাসেসমেন্টের সাথে হচ্ছে মানে কন্ট্রাডিক্টরি বা ওটাকে কন্ট্রাডিক্ট করছে। কারণ আমি কি বলছি, আমার ফাইনাল ভার্ডিক্ট কিন্তু অলওয়েজ আসবে কি আমার রেগুলার বা ফাইনাল অ্যাসেসমেন্ট থেকে। সো মানে আমি এরকম করতে পারবো না যে আমি ধরেন প্রফেশনাল অ্যাসেসমেন্টে আমার যে ট্যাক্স লায়াবিলিটি আমাকে ডিসিটি বলছে আমি ওটাকেই ফাইনাল ধরে নিচ্ছি, এবং সেটাকেই বলছি যে আমার টোটাল এটাই দেওয়ার কথা। এটা কিন্তু করা যাবে না। আমার ফোকাস সবসময় থাকবে ফাইনালি আমার যে অ্যাসেসমেন্টটা হচ্ছে ওটার উপরে। সো ওটাই কিন্তু দ্যাট ওয়ান উইল গেট প্রায়োরিটি, আমার ফাইনাল অ্যাসেসমেন্টটা যেটা। সো ওটা করে ওই অ্যাসেসমেন্ট করে আমাকে ডিসিটি যেই ট্যাক্স লায়াবিলিটির কথা বলবে যে হ্যাঁ তোমার ট্যাক্স লায়াবিলিটি বা তোমার অ্যাডজাস্টমেন্ট গুলো আসলে এত,
আহ সেটাই কিন্তু হচ্ছে আমার মানে আমাকে আসলে পে করতে হবে, ওটার সাথে আমাকে কমপ্লাই করে চলতে হবে। আমি কিন্তু বলতে পারবো না যে না তুমি প্রফেশনালি তো অন্য একটা অ্যামাউন্টের কথা বলেছিলা, বা প্রফেশনাল অ্যাসেসমেন্টে তুমি অন্য কোনো অ্যাডজাস্টমেন্টের কথা বলেছিলা, সেটা কিন্তু হবে না। ওই প্রফেশনাল ইস্যুস গুলো কখনোই আমার যে ফাইনাল অ্যাসেসমেন্ট সেটা মানে মানে সেটাকে কখনো নলিফাই করতে পারবে না। ফাইনালি আমাকে যেটা ভার্ডিক্ট দিবে ওটাই হচ্ছে হোল্ড করবে। তো এটা আর কি যে মোট কথা এটার ব্যাপারটা পুরো প্রফেশনাল অ্যাসেসমেন্টে যে আমার যেটা ফাইনাল অ্যাসেসমেন্ট তার আগে মাঝামাঝি একটা পর্যায়ে ডেপুটি কমিশনার অফ ট্যাক্স আমার ট্যাক্স রিটার্ন, আমার ট্যাক্স লায়াবিলিটি সবকিছু চেক করে দেখতে পারে। একইভাবে নর্মালি উনি যেটা যেভাবে চেক করে রেগুলার অ্যাসেসমেন্টে, একইভাবে প্রফেশনাল অ্যাসেসমেন্টও চেক করে দেখবে। কিন্তু যেহেতু এটা ফাইনাল কোনো আমার হচ্ছে রেজাল্ট না, ফাইনাল কোনো আউটকাম না, তো এই জন্য এটার এগেনস্টে কোনো অ্যাপিল করা যায় না। এবং এটা জাস্ট হচ্ছে একটা মিড ডিসিশন, ফাইনাল ডিসিশন কিন্তু পরেই আসবে, হ্যাঁ, যখন ফাইনাল অ্যাসেসমেন্টটা হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আচ্ছা, আই হোপ বুঝতে পেরেছেন। না বুঝলে আমাকে একটু বললেন তো, কারো কি কোথাও প্রবলেম আছে? ইজ এনিওয়ান হ্যাভিং এনি প্রবলেম? নো আচ্ছা, ম্যাম, কোনো আই হোপ প্রবলেম নেই। কারো সমস্যা নেই, হয়তো নাকি প্রবলেম আছে, থাকলে আমাকে বলেন, নয়তো আমি হচ্ছে পরের টপিকটাতে যাচ্ছি। আচ্ছা, এখন দেখেন আমরা বলছি যে অ্যাসেসমেন্ট বাই দ্য ডেপুটি কমিশনার অফ ট্যাক্স, এটা হচ্ছে আমার যে ফাইনাল অ্যাসেসমেন্টটা বা রেগুলার অ্যাসেসমেন্ট যেটা, সেটা মানে হচ্ছে ধরেন প্রফেশনাল অ্যাসেসমেন্ট যে সবসময় করাও হয় ব্যাপারটা কিন্তু এটা না। সো আমরা নর্মালি যখন আমাদের ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকি আর কি, তারপরে ডিসিটি কি করবে, উনি আগে চেক, ও মানে উনি চেক করবে বলতে কি, আমি কখন ট্যাক্স রিটার্ন ফাইল করব, যখন আমার হচ্ছে ওই যে ট্যাক্সের যে ট্যাক্স ফ্রি থ্রেশহোল্ড যেটা, এটা আমি এক্সিড করেছি, এটা এক্সিড করেছি এবং আমার উপরে ট্যাক্সটা চার্জেবল, কিংবা হচ্ছে আই এম লায়েবল টু সাবমিট দ্য ট্যাক্স রিটার্ন অর দ্য রিভাইস রিটার্ন, এরকম ক্ষেত্রেই তো হচ্ছে ডিসিটি চেক করে দেখবে যে আমি যে ট্যাক্স রিটার্নটা সাবমিট করেছিলাম সেটা আসলে ঠিকঠাক আছে কিনা। এখন ধরেন ওটা ঠিক আছে যে আমি এমন একজন ট্যাক্স পেয়ার যার যে হচ্ছে ট্যাক্স ফি যে থ্রেশহোল্ডটা সেটা এক্সিড করে গেছে, এবং হচ্ছে আমার কি জানি বলে, আমি হয়তো ট্যাক্স রিটার্নটাও ফাইল করেছি। এখন ট্যাক্স রিটার্নটা আমি যখন ফাইল করছি, সরি, হ্যাঁ, সো ট্যাক্স রিটার্নটা আমি যখন ফাইল করলাম, তখন যেটা করবে ডেপুটি কমিশনার অফ ট্যাক্স আর কি, ওইটা চেক করে দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং উনি মানে উনি আসলে স্যাটিসফাইড হচ্ছে কিনা, মানে আমি যে ট্যাক্স লায়াবিলিটিটা শো করছি আমার রিটার্নে, আসলে উনি সেটা মেনে নিচ্ছে কিনা ডিসটি। এখন এখানে একটা ব্যাপার আছে, মানে হুট করে তো আর হবে না এইটা, মানে উনি হচ্ছে অ্যাসেস করার আগে অবশ্যই কিছু ব্যাপার চেক করে দেখবে যে আমি এই রুলস গুলোর সাথে কমপ্লাই করে চলেছে কিনা। সো কিছু রুলস আছে, যেমন একটা রুল হচ্ছে এরকম যে আমার কি ট্যাক্স রিটার্নটা অবশ্যই যে একটা স্পেসিফিক ডেট আছে, আমাদের তো একটা ডেট আছে, ওই ডেটের মধ্যে রিটার্ন সাবমিট করতে হয়, আমি ওই ডেটের মধ্যে রিটার্ন সাবমিট করেছি কিনা এটা অবশ্যই উনি চেক করে দেখবে। এবং আমি আমার যে ট্যাক্সটা দেওয়ার কথা ছিল ওই ট্যাক্সটাও দিয়েছি কিনা। নর্মালি ট্যাক্স হচ্ছে রিটার্ন সাবমিশনের আগে বা রিটার্ন সাবমিশনের সময় একসাথে দিয়ে দিতে হয়। তো তাহলে ওটা উনি দেখবে যে আমি আমার যেই ট্যাক্সটা আমার দেওয়ার কথা, মানে আমি ট্যাক্স রিটার্নে ধরেন 1 লাখ টাকা দেখেছি ট্যাক্স লায়াবিলিটি, সেটা আসলে আমি পে করেছি কিনা। এখন আরেকটা ব্যাপার আছে, সেটা হলো মানে উনি যখন অ্যাসেস করবে, মানে অ্যাসেস করার একটা বড় শর্ত হচ্ছে আমার এই যে দেখেন আমার রিটার্নে it does not show loss or lesser income than the last assessed income, মানে আমি এই বছর কোনো লস দেখাচ্ছি না, কিংবা আমার যে গত বছরের ইনকাম ছিল তার থেকে আমি কোনো তার থেকে আমি কোনো লেসার ইনকাম দেখাচ্ছি না। মানে যদি এরকম হয় আর কি, তখন কিন্তু এই ব্যাপারগুলো ইনভেস্টিগেশনের দরকার পড়ে, ঠিক আছে, যখন আমি এই বছর যখন আমি নর্মালি কোনো লস দেখাই, কিংবা আমি গত বছরের তুলনায় এই বছর কম ইনকাম দেখাচ্ছি, কারণ নর্মালি কিন্তু এটা হয় না, মানুষের ইনকাম কিন্তু বাড়ে, তাই না? আচ্ছা, এনিওয়ে, সো বিজনেসম্যানদের ক্ষেত্রে সেটা হতেই পারে। ধর আমরা যদি যারা এরকম কোথাও এমপ্লয়েড আছে তাদের কথা যদি বলি, সো এটা তো আসলে নর্মালি কমার কথা না। তো যাই হোক, বা বিজনেস ইনকামও যদি হয় বা এগ্রিকালচারাল ইনকামও যদি হয়, যদি আমি খুব কম দেখাই কোনো একটা বছরে, তখন কিন্তু এটার জন্য ডিসিটি আলাদা করে এভিডেন্স চাইতেই পারে, আমার কাছে এভিডেন্স চাইতে পারে, আমার কাছে আলাদা করে কোনো ডকুমেন্টস চাইতে পারে, অ্যাকাউন্টিং রেকর্ডস চাইতে পারে। তো এই জিনিসটা তখন উনি আলাদা করে ইনভেস্টিগেট করবে, উনি তখন এটা ইনভেস্টিগেট করবে যে এটা কেন উনি কম দেখাচ্ছে।
আচ্ছা, তারপর আরো একটা ব্যাপার হচ্ছে ইফ দ্য ট্যাক্স ডিটারমাইন্ড বেসড অন সাচ রিটার্ন ডাজ নট রেজাল্ট ইন রিফান্ড। মানে হচ্ছে ডিসিটি এটাও চেক করবে যে আমি যে ট্যাক্সটা ডিটারমাইন করেছি ওটা করার সময় আসলে আমি এরকম কিছু শো করছি কিনা যে আমাকে আসলে কোনো রিফান্ড দেওয়ার কথা। ডেপুটি কমিশনার অফ ট্যাক্স মানে ডিসিটি, ওই সার্কেলটা আমাকে হচ্ছে এই বছর কিছু ট্যাক্স রিফান্ড দিবে। তো যদি এরকম দেখায় আর কি যে আমার ট্যাক্স রিটার্ন আসলে এরকম একটা রিফান্ড শো করছে, যে আমার ট্যাক্স না দিয়ে উল্টা হচ্ছে আই শুড বি গেটিং সাচ রিফান্ড ফ্রম ডিসিটি। সো এটা যদি হয় তাহলেও কিন্তু ডিসিটি কে সেটা ইনভেস্টিগেট করে দেখতে হবে। তাহলে কিন্তু উনি, আমি যে ডিরেক্টলি যে ট্যাক্স লায়াবিলিটি দেখিয়ে দিয়েছি ওটাকে কিন্তু উনি একসেপ্ট করে নিবে না। উনি এটা কখনো একসেপ্ট করবে না যদি, তাহলে মানে এই এই কয়েকটা কন্ডিশন যদি আমি ফুলফিল না করি। আরেকটা হচ্ছে আমার রিটার্নে, ট্যাক্স রিটার্নে অবশ্যই আমার ওই যে টিন নাম্বারটা থাকতে হবে, হ্যাঁ, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, টিন যেটাকে বলি। টিন যদি না থাকে তাহলে উনি অ্যাসেসার কিভাবে করেই করবে। তো এটা একটা ব্যাপার যে নর্মালি যেটা হয়, আর এখন এখন তো এই যে ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট একটা প্রসিডিয়ার আছে। সো ওটা অনুযায়ী যেটা হয় যে আমি নর্মালি যদি, আমি যদি রুলস ফলো করে আমি ট্যাক্স রিটার্নটা প্রিপেয়ার করি, ওটাকেই ডিসিটি ধরে নেয় ফাইনাল হিসাবে, যে এটাই ফাইনাল। ট্যাক্স পেয়ার যা যা শো করেছে এটাকে আমরা ধরে নিচ্ছি যে এই মানে উনি সবকিছুর সাথে কমপ্লাই করে চলেছে এবং উনি যে ট্যাক্স লায়াবিলিটিটা শো করছে ওটাই ওনার আলটিমেট ট্যাক্স লায়াবিলিটি। কিন্তু এই যে ব্যাপার আছে, কিছু কিছু ক্ষেত্রে ওনারা চাইলেও আমি যা লিখেছি, আমি যে অ্যামাউন্ট গুলো প্রেজেন্ট করেছি ট্যাক্স রিটার্নে, সেগুলোকে ওনারা ইমিডিয়েটলি হচ্ছে মানে ধরে নিবে না, মানে ওটাই ফাইনাল, সেটা ওনারা হচ্ছে কনসিডার করবে না। সো ওই যে কখন কনসিডার করবে না, এই যে এই ইস্যুগুলো যখন অ্যারাইজ করবে, ঠিক আছে, যে আমার ট্যাক্স রিটার্ন একটা রিফান্ড আমি শো করছি, আমি হয়তো কোনো লস দেখাচ্ছি বা কোনো কম ইনকাম দেখাচ্ছি, বা আমি ঠিক টাইমে ট্যাক্স রিটার্নটা ফাইল করি নাই, এরকম ক্ষেত্রে কিন্তু ডিসিটি অবশ্যই যেটা করবে যে আমার কাছ থেকে সরি, আমার কাছ থেকে আলাদা করে এভিডেন্স যাবে, স্পেশালি যে লসের ক্ষেত্রে, বা এই বছর কম ইনকাম দেখাচ্ছি, কিংবা আমি এই বছর একটা রিফান্ড শো করছি আমার ট্যাক্স রিটার্নে। তখন ডিসিটি কিন্তু বলবে যে তুমি আমাকে অ্যাডিশনাল এভিডেন্স দাও তো, কিংবা তুমি নিজে সেই ব্যাপারগুলো এক্সপ্লেইন করো, কিংবা তুমি কেন তোমার ট্যাক্স যেটা লাইবিলিটি সেটা এখনো পে করোনি। এগুলো কিন্তু তখন উনি আলাদা করে ইনভেস্টিগেট করবে, এবং ইনভেস্টিগেট করার সময় উনি কিন্তু মানে আমাকে আসতে বলতেই পারে, ঠিক আছে, যখন ইনভেস্টিগেট করবে হয়তো হি মাইট রিকোয়ার মি টু বি প্রেজেন্ট ফর এ হিয়ারিং, কিংবা আমাকে বলতে পারে তুমি নতুন করে কিছু এভিডেন্স আগে আমাদের সামনে দাও, যাতে করে আমরা বুঝতে পারি যে কেন তোমার এবার লেসার ইনকাম, বা কেন তুমি রিফান্ড শো করছো, বা তোমার টিন নাম্বার নাই কেন। সেটা একটা ভুল আসলে। এনিওয়ে, তো এটা আর কি। So, এই ইস্যু গুলো যদি না থাকে, ধরেন এখানে যে পাঁচটা ইস্যু আছে, তাহলে মোটামুটি আমার ডিসিটি যদি স্যাটিসফাইড থাকে, আমি যে রিটার্নটা সাবমিট করেছি ওইটা উনি স্যাটিসফাইড থাকলে ওটাই আমার অ্যাসেসমেন্ট হয়ে গেল, ঠিক আছে, যে আমি যে ট্যাক্স লায়াবিলিটিটা শো করেছি বা ট্যাক্স যেটা আমি পে করে দিয়েছি অলরেডি, সেটাকে উনি আর কি ফাইনাল ধরে নিবে এবং আমাকে আর কোনো কোয়েশ্চেন করবে না। এখন যদি উনি স্যাটিসফাইড না থাকে, এটাই বলছিলাম, স্যাটিসফাইড না থাকলে উনি কিন্তু আমার কাছে নোটিশ পাঠাতে পারে, ঠিক আছে, আমার কাছে নোটিশ পাঠাতে পারে, এবং এবং একটা হিয়ারিং, একটা শুনানির জন্য আমাকে কল করবে। ওই দিন আমাকে আসতে বলবে, এসে বলবে যে আমি তো এই এই জায়গাতে কনফিউজড, কিংবা এই এরিয়া গুলোতে আমরা একটু স্কেপটিক্যাল, যে তুমি যে অ্যামাউন্টটা শো করেছো এটা আসলে ঠিক আছে কিনা, সো ইউ হ্যাভ টু সাবমিট নেসেসারি আদার এভিডেন্স। তো তখন কিন্তু আমাকে আসতে হবে, ডিসিটি যদি আমাকে আসতে বলে একটা হিয়ারিং এর জন্য, যে ইউ বি প্রেজেন্ট এন্ড হচ্ছে শো ইয়ার কজ, তো তাহলে কিন্তু আমাকে আসতে হবে ডিসিটির সামনে, এবং এসে আমাকে আমার সব এভিডেন্স গুলো প্রিপেয়ার করতে হবে। যদি আমি এগুলোর সাথে কমপ্লাই করে থাকি, তখন উনি আবার নতুন আবার আর কি আমার যে রিটার্নটা অ্যাসেসমেন্টের কাজ করবে। সো এটা একটা ব্যাপার। এবং আরেকটা ব্যাপার যেটা দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট, যে ডিসিটি শ্যাল নট ডিসঅ্যালাউ এনি এক্সপেন্ডিচার শোন বাই দ্য ট্যাক্স পেয়ার উইদাউট এনি অপরচুনিটি অফ হিয়ারিং। মানে আমি কোন একটা এক্সপেন্ডিচার শো করেছি, ঠিক আছে, মানে নর্মালি কি জানি এক্সপেন্ডিচার গুলো কি আমার ট্যাক্স লায়াবিলিটিটা কমাতে হেল্প করে। সো ধরেন আমি একটা এন্টারটেইনমেন্ট এক্সপেন্ডিচার দেখিয়েছি, এখন ডিসিটি ভাবছে যে না, ও যে অ্যামাউন্টটা দেখেছে অ্যামাউন্টটা ঠিক নাই, এটা আরো ছোট্ট একটা অ্যামাউন্ট হবে। ধরেন আমি দেখেছি 50,000 টাকা, আর ডিসিটি বলছে না, এটা এটা হয়তো 10,000 টাকা হবে। সো এখানে তো এই যে উনি আমাকে বাকি টাকাটা ডিসঅ্যালাউ করছে, এটা কিন্তু হুট করে আমাকে না জানিয়ে করবেন আর কি।
মানে আমাকে অবশ্যই ওই যেটা বললাম একটা শুনানি এর সুযোগ দিবে, একটা হিয়ারিং এর সুযোগ দিবে। সেখানে আমি আসবো, আমি এভিডেন্স সহ আসবো যে কেন আমি হায়ার অ্যামাউন্টটা দেখিয়েছিলাম। সো আমি যদি ডিসিটি কে স্যাটিসফাই করতে পারি তাহলে তো হলো, ডিসিটি কে যদি স্যাটিসফাই আমি করতে না পারি তখন কিন্তু উনি ডিসঅ্যালাউ করে দেবে, ঠিক আছে, আমার যে এক্সপেন্ডিচার, যেটা অ্যাডিশনাল এক্সপেন্ডিচার আমি দেখিয়েছি ওটা। সেটাই, আমি ট্যাক্স রিটার্নে যা দেখিয়েছি তার থেকে মানে কন্ট্রাডিক্টরি যদি কোনো ডিসিশন ডেপুটি কমিশনার ট্যাক্স নিয়ে থাকে, তখন উনি সবসময় আমাকে আগে একটা হিয়ারিং এর অপরচুনিটি দিবে, আমাকে আগে সুযোগ দিবে একটাবার এসে আমার সাইড থেকে আমার সব এভিডেন্স গুলো প্রেজেন্ট করার। যদি আমি এভিডেন্স প্রেজেন্ট করে ওনাকে স্যাটিসফাই করতে পারি তাহলে তো হলো, যদি স্যাটিসফাই করতে না পারি তাহলে কিন্তু হচ্ছে উনি ওনার মতো করে একটা ডিসিশন নিয়ে নিবে, যেটাকে আমরা বলে থাকি বেস্ট জাজমেন্ট। মানে যদি আমি হচ্ছে ধরেন প্রেজেন্টও হতে পারলাম না শুনানির জন্য, বা আমি যে এভিডেন্স গুলো দেখিয়েছি ওতেও হচ্ছে ডেপুটি কমিশনার অফ ট্যাক্স হচ্ছে স্যাটিসফাইড না, মানে আমি যা করছি তার সাথে উনি মোটেও স্যাটিসফাইড না, তখন কিন্তু উনি বেসড অন হিজ বেস্ট জাজমেন্ট উনি তখন একটা ট্যাক্স লাইবিলিটি ডিটারমাইন করে নিবে। তখন কিন্তু উনি আমার কাছ থেকে আর কোনো ইনপুট নিবে না, কারণ আমি তো ওনাকে স্যাটিসফাই করতে পারছি না এভিডেন্স দিয়ে, বা আমি হচ্ছে যা বলছি আমার কথা তো কনভিন্সিং লাগছে না ওনার কাছে। তো তখন উনি কিন্তু উনার মতো করে উনি একটা ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেট করবে, এবং সেটার সাথে তখন কিন্তু আমার কমপ্লাই করে চলতে হবে আর কি। হ্যাঁ, এবং আর কি যেটা বলেছিলাম যে নর্মালি ডিসিটি যখন আমাকে এরকম হিয়ারিং এর সুযোগ দেয় বা এভিডেন্স প্রেজেন্ট করার সুযোগ দেয়, এবং তারপরে আমার কাছ থেকে সব শোনার পর এভিডেন্স পাওয়ার পর একটা ডিসিশন নেয়, তো ওই ডিসিশনটা নর্মালি ওনারা 30 ডেজ এর মধ্যে আর কি কমিউনিকেট করে থাকে। তো এগুলো তো জাস্ট কিছু মানে প্রভিশন, যে ডিসিটি আমার ট্যাক্স লাইবিলিটি অ্যাসেস করার সময় এই ইস্যুস গুলো একটু মেনটেন করে চলবেন আর কি, বা এই ক্লজ গুলোর সাথে ওনাকে মেনটেন করে চলতে হবে। আচ্ছা, আই হোপ কারো প্রবলেম নেই কোথাও। আচ্ছা, এখন যেটা এটাকে আমরা বলছি দেখেন সেলফ অ্যাসেসমেন্ট। মানে এখনকার দিনে আর কি আমরা যখন ট্যাক্স রিটার্নটা ফাইল করি এবং আমি যে ট্যাক্সটা পে করে থাকি, আহ এটাকে ফাইনাল নর্মালি ধরে নেওয়া হয়। ঠিক আছে, মানে এই যে যেটার নাম সেলফ অ্যাসেসমেন্ট, যে আমি নিজেই নিজেকে অ্যাসেস করছি। ঠিক আছে, সো এখন এটাও আবার এরকম না যে এটা উইদাউট এনি রুলস, মানে কোনো বাউন্ডারি ছাড়া আমি যা শো করবো তাকেই হচ্ছে সেটাই ফাইনাল হিসেবে ধরে নেওয়া হবে, সেটাও না, এটার জন্য কিছু রুলস আছে। ওই রুলস গুলোর সাথে আমি যদি কমপ্লাই করে চলি তাহলে সেলফ অ্যাসেসমেন্টটা কার্যকর হবে। তো মোট কথা, সেলফ অ্যাসেসমেন্ট নাম শুনে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমি নিজে নিজেকে অ্যাসেস করছি। তার মানে কি, আমি নিজে যে ট্যাক্স লায়াবিলিটিটা মানে শো করেছি ট্যাক্স রিটার্নে, বা আমি যে ট্যাক্সেবল ইনকাম গুলো শো করেছি, ঠিক আছে, বা আমি যে ট্যাক্স রিটার্নটা ফাইল করেছি ওটাকেই মোটামুটি আর কি ফাইনাল হিসেবে ধরে নেওয়া হয়। মানে এটা এইভাবে ধরে নেওয়া হয় যে আমি যা ট্যাক্স রিটার্নে শো করেছি ওটা কারেক্ট, আমি ট্যাক্স রিটার্নে যা শো করেছি ওটা কারেক্ট, এবং আমি যে ট্যাক্স লায়াবিলিটি শো করেছি ওটাই কারেক্ট। কিন্তু ওই যে বললাম যে এটা তো হচ্ছে এমন না যে ইটস উইদাউট এনি বাউন্ডস, এখানেও কিন্তু বাউন্ডারি আছে, কিংবা এখানেও কিন্তু ইনভেস্টিগেশন বা অডিট করার দরকার পড়ে। সেটা কখন ওটা হচ্ছে আর কি দেখাচ্ছি। আচ্ছা, ওটা মনে হয় আরো পরে আছে সেলফ অ্যাসেসমেন্টের ইয়াটা, মানে হচ্ছে এই যে অডিট ইনভেস্টিগেশনটা কখন হয় আর কি, সেটা অবশ্য আজকে দেখাবো না। আচ্ছা, এমনি আমি মুখে বলি আর কি, যে আমি ধরেন ট্যাক্স রিটার্ন সাবমিট করলাম, সেটা তো সেলফ অ্যাসেসমেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে বললাম কি, ধরেন আমার ট্যাক্স রিটার্নে আমার আজকে এই বছরের ইনকামটা কম দেখানো, কিংবা হয়তো কোনো লস দেখানো, কিংবা এখানে কোনো এরর আছে, কোনো ম্যাথমেটিক্যাল বা অ্যারিথমেটিক্যাল এরর আছে, সো ওই ক্ষেত্রে কিন্তু ডিসিটি কিন্তু এটাকে আবার নিজের মতো করে চেক করবে, বা উনি কিন্তু আমার ট্যাক্স রিটার্নটাকে অডিট করার জন্য পাঠাতে পারে। ঠিক আছে, অডিটেও কিন্তু পড়তে পারে। সো আমি যা রিটার্নে শো করছি, হ্যাঁ ইটস ট্রু, এগুলো ধরে নেওয়া হয় সেলফ অ্যাসেসমেন্টের আন্ডারে যে ওটাই কারেক্ট। কিন্তু যদি ইনভেস্টিগেট করার মতো ইস্যুস অ্যারাইজ করে, তখন ডিসিটি কিন্তু সেটা ইনভেস্টিগেট করে থাকবে। আচ্ছা, এখন দেখেন আমি মানে একবার হতেই পারে যে আমি একবার রিটার্ন সাবমিট করার পরে আমি আরেকটা রিভাইজড রিটার্ন সাবমিট করলাম, মানে আমার অরিজিনাল রিটার্নে হয়তো কোনো ভুল ত্রুটি ছিল, যার জন্য হয়তো আমি একটা রিভাইজ নতুন করে, মানে একবার রিটার্ন সাবমিট করেছি তারপরে আবার নতুন করে এটা আর কি চেঞ্জ টেঞ্জ করে আরেকটা আমি রিটার্ন সাবমিট করেছি, এরকম রিভাইজ রিটার্ন করি, সেটা হতে পারে। ঠিক আছে, সো এরকম ক্ষেত্রে মানে রিভাইজ রিটার্ন সাবমিট করারও কিছু রুলস আছে, যে এটা কখন মেনে নেওয়া হবে। তো একটা দেখেন কি বলা হচ্ছে, যে নো রিভাইজ রিটার্ন শ্যাল বি অ্যালাউড আফটার 180 ডেজ অফ সাবমিটিং অরিজিনাল রিটার্ন। আমার যে অরিজিনাল রিটার্ন ধরেন এটা আমি সাবমিট করেছি, তারপরে
আমার ইউনিভার্সিটি রিটার্নটা 180 দিনের মধ্যে অবশ্যই সাবমিট করব। যদি 180 ডেজ এর মধ্যে আমি সাবমিট করতে না পারি, তাহলে কিন্তু মানে হচ্ছে ওটাকে মানে তাহলে আর কি ওটাকে পরে আর কি মানে একসেপ্ট করা হবে না। মানে আমি আমার একটা অরিজিনাল রিটার্নটা আমি সাবমিট করেছি একটা ডেটে, তারপরে 180 দিন ওভার হয়ে গেছে, এরপরে আমি ডিসিটি কে যে বলছি আমার আগের রিটার্নে তো একটু ভুল ছিল মনে হয়, কিংবা আমার কোন একটা রিফান্ড পাওয়ার কথা, কিংবা আমার হয়তো ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিটে একটু হয়তো চেঞ্জ আসবে, সো এটা বললে কিন্তু হবে না। যে জন্য আমি রিভাইজ মানে নতুন করে রিভিশন করে আমি আমার রিটার্নটা সাবমিট করতে চাই, সেটা কিন্তু তখন অ্যাপ্লিকেবল হবে না। আমাকে রিভাইজ রিটার্ন অবশ্যই অরিজিনাল রিটার্ন সাবমিট করার 180 দিনের মধ্যে সাবমিট করতে হবে। এবং আমি রিভাইজ রিটার্ন দুইবার সাবমিট করতে পারবো না। মানে একবার একটা রিভাইজ রিটার্ন দিয়েছি, আবার রিভাইজ রিটার্ন দিতে চাচ্ছি, এটা হবে না। তো মানে এটা তো আসলে একটু খামখেয়ালিপনা হয়ে যায়। তুমি বারবার এরকম কেন করতে চাচ্ছ? আচ্ছা, সো আমি একবার রিটার্ন সাবমিট করেছি, ওটাই ওটা মানে রিভাইজ রিটার্ন সাবমিট করেছি, ওটাই ফাইনাল। তারপরে আমি সেকেন্ড টাইম আবার রিভাইজ করব, করে আরেকটা সেকেন্ড রিভাইজ রিটার্ন সাবমিট করব, এটাকে কখনো অ্যালাউ করা হবে না। এবং আমার অরিজিনাল রিটার্নকে যদি অডিটের জন্য সিলেক্ট করা হয়, যেটা বলেছি তাই না, যে যদি ডিসিটি ডাউট করে যে এখানে হচ্ছে কোথাও আন্ডার স্টেটমেন্ট আছে, কিংবা এখানে কোথাও ট্যাক্স ফ্রড হয়েছে, তখন তারা অডিট করতে পারে। সো যখন আমাকে আমাকে এই ব্যাপারটা কমিউনিকেট করলো, উই হ্যাভ সিলেক্টেড ইউর ট্যাক্স রিটার্ন ফর অডিট, আমি তখন কিন্তু বলতে পারবো আচ্ছা আচ্ছা আমি নতুন করে আবার রিটার্ন দিই। তখন তো অনেক সময় থাকে না, মানুষজন ভয় পেয়ে যায় যে হচ্ছে আল্লাহ আমি আগে তো ইচ্ছা করে কম টম করে দেখিয়েছি ট্যাক্স লায়াবিলিটি বা ট্যাক্স ক্রেডিট বেশি বেশি করে দেখিয়েছি, তো তাহলে আমি হচ্ছে নতুন করে হচ্ছে আরেকটা রিটার্ন দেই, যাতে হচ্ছে মানে অডিটের সময় যাতে আমাকে ধরা আমি যদি ধরতে না পারে। সেটা কিন্তু করা যাবে না। আমার অরিজিনাল রিটার্নকে একবার যদি সিলেক্ট করে ফেলো অডিটের জন্য, তারপর আমি নতুন করে আরেকটা রিভাইজ রিটার্ন দিতে পারবো না যে আমি রিভাইজ রিটার্ন দিব, তুমি সেটাকে অডিট করো। সেটাকে ওরা কখনো কনসিডার করবেন। এখন এখানে একটা ব্যাপার যে যদি এরকম হয় যে আমার ইনকাম ট্যাক্স রিটার্নে আমি যে ইনকামটা শো করেছি এগুলো কোনোটা এক্সেম্পটেড না, এবং এগুলো হচ্ছে ট্যাক্স ফ্রি এর থ্রেশহোল্ডটা এক্সিড করে গেছে। সো এরকম ক্ষেত্রে আমার যদি কোনো একটা বিজনেস থাকে, মানে এখানে একটু সুবিধা দেওয়া হয়েছে। আমার বিজনেসের তো একটা ইনিশিয়াল বিজনেস ক্যাপিটাল আছে তাই না? সো আমার ইনিশিয়াল বিজনেস ক্যাপিটাল নিয়ে মানে ক্যাপিটালের সোর্স নিয়ে কোনো কোয়েশ্চেন আস করবে না। যে তুমি ধরেন আমি একটা নতুন বিজনেস চালু করেছি, আমি একটা নিউ ট্যাক্স পেয়ার, তো আমি ধরেন আমার বিজনেস ক্যাপিটাল শো করেছে ধরেন 10 কোটি টাকা। সো এখন এই 10 কোটি টাকা যেটা আমি বিজনেস ক্যাপিটাল শো করছি, আমাকে বলবে না তুমি এই টাকাটা কোত্থেকে পেলে। বিজনেস ক্যাপিটাল আর প্রোভাইডেড দ্যাট, মানে এটা কখন আস্ক করবে না। আমার ট্যাক্স রিটার্ন যে ইনকাম দেখেন, এটা প্রথমত এক্সেম্পটেড না, এবং এটা হচ্ছে ট্যাক্স ফ্রি লিমিটকে এক্সিড করে যাচ্ছে, এবং এটা আমার ইনিশিয়াল ক্যাপিটালের 20%-এর কম না। এই এই তিনটা যদি আমি মানে মেনে চলতে পারি যে আমার ইনকামটা কোনো দিক থেকে এক্সেম্পটেড না, এবং আমার যে ট্যাক্স ফ্রি আচ্ছা আমার যে হচ্ছে ট্যাক্স ফ্রি যে লিমিটটা, সেই লিমিটটাকে হচ্ছে আমি এক্সিড করে গিয়েছি মানে 3.5 লাখ টাকা, এবং হচ্ছে আমার সেটা আমার ইনিশিয়াল ক্যাপিটাল থেকে 20%-এর কম না, তখন আমার এই বিজনেস এর মানে ওই ইনিশিয়াল বিজনেস ক্যাপিটাল নিয়ে আসলেও কোনো কোয়েশ্চেন করা হবে না আর কি। ঠিক আছে? মানে তখন কিন্তু আমি চাইলে যে কোনো একটা সোর্স থেকে, মানে এখানে চাইলে তো অনেক সময় মানুষ মানি লন্ডারিং ও করতে পারে তাই না? যে আমার বিজনেস ক্যাপিটালের উপরে কোনো আর কি কোশ্চেন হচ্ছে এখানে ইম্পোজ করা হচ্ছে না। ঠিক আছে। এখন দেখেন যে আমি যখন আমার ট্যাক্স রিটার্নটা সাবমিট করে দিলাম, সো রিটার্নে যদি হচ্ছে কোনো ম্যাথমেটিক্যাল এরর থাকে, কিংবা যদি কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার পড়ে, যে কোনো অ্যাডজাস্টমেন্ট, এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টও হতে পারে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টও হতে পারে। সো এই তখন সেটা ডিসিটি কিন্তু মানে হচ্ছে এটা কিন্তু আমার সাথে তখন কমিউনিকেট করবে, ঠিক আছে, যে তোমার ট্যাক্স রিটার্নে কোনো একটা কিছু একটা অ্যাডজাস্টমেন্ট এসেছে, তোমার টোটাল ইনকাম বা টোটাল ট্যাক্স লায়াবিলিটিতে কোনো একটা অ্যাডজাস্টমেন্ট এসেছে, তখন সেটা নর্মালি হচ্ছে অ্যাডজাস্ট করে দেওয়া হবে, তখন সেটার সাথেই কিন্তু আমার কমপ্লাই করে চলতে হবে। এবং এটার মধ্যে যে আমার যদি টিডিএস, যেটা টিডিএস কিংবা অ্যাডভান্স ট্যাক্স, এগুলো কিন্তু আমি আমার যেটা নর্মালি অ্যাডজাস্ট করার কথা, সেটাও কিন্তু অ্যাডজাস্ট করেই তারপর আমাকে একটা নর্মাল ট্যাক্স লায়াবিলিটি ডিটারমাইন করতে হয়। মানে মোট কথা হচ্ছে আমরা নর্মালি আমরা যখন ম্যাথ গুলো করেছি তখন আমরা কি দেখেছিলাম, যে আমরা আমাদের সব হেডস অফ ইনকাম থেকে ইনকাম গুলো দেখাই, তারপর সেটা থেকে ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট বাদ দেই, তারপরে আমি হচ্ছে আমার টিডিএস বাদ দেই, আমি আমার এআইটি গুলো বাদ দেই, এগুলো বাদ দিয়ে আমি আমার নেট নেট ট্যাক্স লায়াবিলিটি যেটা সেটা ক্যালকুলেট করি, ওটাই জাস্ট এখানে বলা হয়েছে। হ্যাঁ, বা এটা করতে যে যদি কোনো অ্যাডজাস্টমেন্টের কোথাও দরকার হয়, তাহলে সেটা অ্যাডজাস্ট করা হবে, অ্যাডজাস্ট করার পরে ওই যে আমি যে অ্যাডজাস্টেড ফিগারটা
ট্যাক্স ফিগার, অ্যাডজাস্টেড ট্যাক্স ফিগার, সেটা শুধু তখন আমার কমপ্লাই করে চলতে হবে, ওই অ্যামাউন্টে তখন আমি প্রোভাইড করে থাকবো। আচ্ছা, তারপর হচ্ছে যদি এমন হয় যে আমি আমার ট্যাক্স রিটার্নে, আমি যে সেলফ অ্যাসেসমেন্ট করেছি আমার যে ট্যাক্স রিটার্নের, আমি আমার সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্নের যে অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে শো করেছি, আর নয়তো আমি ওই যে রিভাইজ রিটার্ন কি, যখন আমার ধরেন ডিসিটি যখন আমার রিটার্নটা চেক করেছে, সো ডিসিটি রিটার্ন চেক করে কোন একটা অ্যাডজাস্টমেন্ট এখানে পাচ্ছে, এবং অ্যাডজাস্টমেন্ট তখন আমাকে নতুন করে আমার ট্যাক্স রিটার্নটা রিভিশন করতে বলেছে, তো আমি পরে রিভাইজ রিটার্ন হয়তো আবার সাবমিট করবো। সে দুটোর মধ্যে যদি কোনো আসলে পার্থক্য থাকে, যে আমি আমার সেলফ অ্যাসেসমেন্ট রিটার্নে একটা অ্যামাউন্ট শো করছি ট্যাক্স লায়াবিলিটি, কিন্তু ডিসিটি অ্যাসেস করে উনি প্রসেস করে উনি আবার ডিফারেন্ট একটা অ্যামাউন্ট পাচ্ছেন, দুটোর মধ্যে ডিফারেন্স চলে আসছে, যে আমি একটা ট্যাক্স লায়াবিলিটি দেখাচ্ছি, আর আমার হচ্ছে ডিসিটি হচ্ছে প্রসেসিং করে, কিংবা হয়তো উনি কি জানি বলে, উনি উনার মতো যখন অডিট বা অ্যাসেসমেন্টের কাজ করেছে, তখন উনি আরেকটা ডিফারেন্ট অ্যামাউন্ট পাচ্ছে। সো তখন এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা, সেটা কিন্তু তখন আমার সামনে উনি মানে আমার সাথে ব্যাপারটা উনি তখন কমিউনিকেট করবে, ঠিক আছে? যে আম, গ- গ- এই তো যে তুমি তোমার সেলফ অ্যাসেসমেন্ট রিটার্নে তো দেখিয়েছো একটা অ্যামাউন্ট, যে 1 লক্ষ টাকা, কিন্তু আমি তো রিটার্নটা প্রসেস করে পাচ্ছি টাকা 1,50,000 টাকা। সো তখন উনি তো আমাকে বলবে যে আমরা তো এরকম একটা ডিফারেন্স পেয়েছি, সো তাহলে তুমি আমাদের সামনে আসো, এসে তুমি এক্সপ্লেইন করো যে তুমি কেন কম অ্যামাউন্ট দেখিয়েছো, বা হচ্ছে তোমার তোমার কাছে কোনো এভিডেন্স আছে কিনা, তুমি এভিডেন্স থাকলে সেটা আমাদের সামনে এসে প্রেজেন্ট করো। তো তাহলে যদি আমরা স্যাটিসফাইড হই, তাহলে তোমার যেটা, কারণ তোমার তো সেলফ অ্যাসেসমেন্ট, তখন আমি তাহলে ওটাই মেনে নিবো। সো তখন কিন্তু আমাকে একটা হিয়ারিং এর অপরচুনিটি দিবে, যে তুমি আসো, এসে আমাদের কাছে এটা জিনিসটা এক্সপ্লেন করো, যে কেন তোমার তোমার যে অ্যামাউন্টটা সেলফ অ্যাসেসমেন্টের অ্যামাউন্টটা, আর প্রসেস করার পর আমরা যে অ্যামাউন্ট পাচ্ছি সেটার মধ্যে কেন আমরা আসলে ডিফারেন্স দেখতে পাচ্ছি। এখন যদি হচ্ছে মানে তারপর তো আমি গেলাম, যে হচ্ছে আমি আমার মতো করে নিজেকে অবশ্যই এক্সপ্লেন করার চেষ্টা করব। এখন এক্সপ্লেন করবো মানে এবং যদি এভিডেন্স দেখানো লাগে আমি এভিডেন্স দেখাবো। সো এখন ধরেন এভিডেন্স দেখানোর পরে ডিসিটি যদি সন্তুষ্ট না হয়, তখন কিন্তু আমাকে উনি যে অ্যামাউন্টটা ডিটারমাইন করেছে সেটাই কিন্তু আমাকে দিতে হবে, ঠিক আছে? মানে আমার তো সামহাও ডিসিটি কে স্যাটিসফাই করতে হবে যে আমি যে অ্যামাউন্টটা দিয়েছি ওটা কারেক্ট। ওটা যদি আমি করতে না পারি, তখন ডেপুটি কমিশনার অফ ট্যাক্স যে অ্যামাউন্টটা ডিটারমাইন করেছেন আমার জন্য, সেটাই কিন্তু তখন আমাকে দিতে হবে, এখানে কিন্তু কিছু করা যাবে না। আর হচ্ছে ধরেন ধরেন উনি আমাকে হচ্ছে আমার ট্যাক্স রিটার্নটা কারেকশন করতে বলেছে, আমার ট্যাক্স রিটার্নে আমার অ্যামাউন্ট গুলো সব অ্যাডজাস্ট করতে বলেছে। সো আমি যদি অ্যাডজাস্ট করে একটা রিভাইজ রিটার্ন সাবমিট করি, তো তখন কিন্তু আমাকে ডিসিটি একটা রিভাইজ রিটার্ন একসেপ্টেন্স লেটার প্রোভাইড করবেন, ঠিক আছে? মানে তাহলে আমি অন্তত জানতে পারবো যে হ্যাঁ, আমাকে প্রথমত নোটিশ দেওয়া হয়েছিল যে আমরা তো তোমার রিটার্নের মধ্যে আর আমাদের প্রসেসিং এর মধ্যে গ্যাপ পাচ্ছি, তুমি সেটা আমাদের সামনে তাহলে তুমি ব্যাপারটা এক্সপ্লেন করো কেন কি হয়েছে। সো আমি ধরেন হচ্ছে সবকিছু এক্সপ্লেন করলাম, বা নতুন করে আমি আমার মানে রিটার্নটা রিভিশন করে পরে সাবমিট করেছি, যেটা এই যে বলা আছে যে ফাইলিং রিভাইজ রিটার্ন অ্যাডজাস্টিং দ্য ডিফারেন্স। যে আমি হয়তো আমার হিয়ারিং এ এসেছিলাম, হিয়ারিং এ এসে আমি হয়তো আসলে ওনাদেরকে স্যাটিসফাই করতে পারি নাই, পরে ওনারা যা বলছে আমি সেটাই মেনে নিয়েছি, ডিসিতে যা বলেছে ওটাই মেনে নিয়ে আমি আমি আমার রিটার্নটা রিভিশনের কাজ করেছি, এবং সেটাই পরে সাবমিট করেছি আবার। সো ওটা যখন আমি দিয়ে দিব, তখন কিন্তু আমাকে একটা রিভাইজ রিটার্ন একসেপ্টেন্স লেটার আসলে দিতে হবে, যেটা ডিসিটি আমাকে দিবে। এখন ধরেন এই যে শুরুতে যেটা বলেছিলাম, যে ডিসিটি হচ্ছে দুটো অ্যামাউন্টের মধ্যে ডিফারেন্স পেয়েছে, যে আমার সেলফ অ্যাসেসমেন্ট অ্যামাউন্টটা আর হচ্ছে রিটার্ন প্রসেসিং করার পর যে অ্যামাউন্টটা, দুটার মধ্যে উনি ডিফারেন্স পেয়েছে, এবং আমাকে একটা নোটিশ দিয়েছে। তো তুমি দেখো তো, তুমি তো নতুন করে এভিডেন্স প্রোভাইড করো, বা তুমি এসে এক্সপ্লেইন করো যে কেন এই দুটো জায়গাতে ডিফারেন্স অ্যারাইজ করেছে, মানে তোমার ট্যাক্স লায়াবিলিটি আর আমাদের আমাদের যে ইভ্যালুয়েশন সেটা কেন ডিফারেন্ট। সো আমাকে তো নোটিশ দিল, আমি যদি নোটিসের সাথে কমপ্লাই করে চলি, তাহলে তো এই ব্যাপারগুলো হয়েই গেল। কিন্তু যদি ধরেন আমাকে নোটিশ দেওয়া হয়েছে, আমি ওটার সাথেও মোটেও কমপ্লাই করে চলছি না, মানে আমাকে আসতে বলেছে, আমি যাচ্ছিও না, আমাকে নতুন করে ট্যাক্স এভিডেন্স প্রডিউস করতে বলেছে, আমি সেই ট্যাক্স এভিডেন্সও প্রডিউস করছি না, আমি কিছুই করছি না, মানে আমি তখন আমাকে একটা ডিমান্ড নোটিশ আমার কাছে ইস্যু করবে, ঠিক আছে? ডিমান্ড নোটিশ বলা হয়, মানে আমাকে হচ্ছে বলবে যে তাহলে তুমি তোমার ইনকাম স্টেটমেন্ট দাও, আর হচ্ছে আমরা যে ট্যাক্স লায়াবিলিটি ডিটারমাইন করেছি, বা যে ট্যাক্স রিফান্ড যদি কিছু থেকে থাকে, তখন হচ্ছে সেটা আমাদের আমাকে তখন আর কি সেটা আর কি প্রডিউস করতে বলবে।
ডেপুটি কমিশনার অফ ট্যাক্স। এবং হচ্ছে এই যে ডিমান্ড নোটিশটা, এটা হচ্ছে আমার ওই যে ইনিশিয়াল যে নোটিশ ছিল ওটা ইস্যু করার 6 মান্থস এর মধ্যে অবশ্যই আমাকে মানে আমার কাছে আর কি মানে আমাকে এটা প্রোভাইড করতে হবে। সো এইখানে এটা আসলে আমার না, এটা হচ্ছে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সের কাজ। মানে যদি আমি ইনিশিয়াল হিয়ারিং এ অ্যাপিয়ার না করি, আমাকে এভিডেন্স দেখাতে বলেছে, আমি যদি এভিডেন্সও না দেখাই, তখন হচ্ছে আমাকে এরকম একটা ডিমান্ড নোটিশ দিবে যে তোমাকে তো আমরা ডিমান্ড করছি যে তুমি আসো, তোমার ইনকাম স্টেটমেন্ট দেখাও, সো তুমি তোমার ট্যাক্স পে করো। সো এই নোটিশটা অবশ্যই 6 মান্থস এর মধ্যে দিতে হবে। আচ্ছা, এখন বলা হচ্ছে কনসিকোয়েন্স অফ ফাইলিং ইনকমপ্লিট রিটার্ন। মানে ধরেন আমার রিটার্নে কোনো জায়গায় আমি কোনো ইনফরমেশন দেখাই নাই, ঠিক আছে, আমার হয়তো কোনো একটা হেডস অফ ইনকামের সব ইনফরমেশন আমি দেখাই নাই, আমি আমার হচ্ছে টিডিএস এর জন্য প্রপার এভিডেন্স দেখাই নাই, কিংবা হয়তো আমি আমার যে ট্যাক্স ক্রেডিটটা বা ট্যাক্স রিবেট পাচ্ছি ওটা কোত্থেকে পেলাম সেটা আমি প্রপারলি এক্সপ্লেন করি নাই। সো তখন কিন্তু যেটা হবে, মানে ডিসিটি তখন আমাকে একটা নোটিশ দিবে। নোটিশ দিয়ে বলবে কি যে তোমার ট্যাক্স ফাইলটা তো ইনকমপ্লিট, এখানে আমরা জায়গায় জায়গায় হচ্ছে মানে গ্যাপ দেখতে পাচ্ছি। সো তুমি তাহলে যেখানে গ্যাপ আছে আমার কাছে জাস্ট ওই ইনফরমেশন তোরা চাবে। যে ধরেন আমি হয়তো ট্যাক্স ক্রেডিটের কোন একটা ইনফরমেশন গ্যাপ গ্যাপ দিয়ে রেখেছি, সো তাহলে তখন আমাকে বলবে যে তুমি এই ইনফরমেশনটা আমাদের প্রোভাইড করো, বা তুমি এই এভিডেন্স বা এই ডকুমেন্টটা আমাদের প্রোভাইড করো। মানে মনে করেন যে আমি একটা লস দেখিয়েছি, সো ওটার এগেনস্টে আমি কোনো এভিডেন্স দেখাই নাই শুরুতে, তাহলে কিন্তু আমরা বলতে পারি ওটা একটা ইনকমপ্লিট রিটার্ন। সো তখন কিন্তু আমাকে বলবে যে ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে তোমার ওই লসটার এগেনস্টে একটা এভিডেন্স অ্যাটলিস্ট প্রোভাইড করো, নয়তো আমরা ধরে নিব তোমার রিটার্নটা কিন্তু ইনকমপ্লিট। তখন কিন্তু আমাকে একটা ডকুমেন্ট বা এভিডেন্স বা কিছু একটা প্রোভাইড আসলে করতে হবে। তো এটাই, যখন আমি এরকম ইনকমপ্লিট রিটার্ন আসলে সাবমিট করব, মানে আমি একটা ইনকমপ্লিট রিটার্ন সাবমিট করছি যেখানে জায়গায় জায়গায় ইনফরমেশনের গ্যাপ আছে, কিংবা হয়তো আমি প্রপার এভিডেন্স প্রডিউস করি নাই, তখন কিন্তু আমার যে রিটার্নটা যেটা আমি অরিজিনালি ফাইল করেছি ওটাকে তখন উনি কিন্তু ক্যান্সেল করে দিবে। ঠিক আছে, ক্যান্সেল করে দিবে, বা দ্য ডিসিটি উইল ডিক্লেয়ার দ্য রিটার্ন টু বি ইনভ্যালিড। উনি তখন হচ্ছে এটা কি ইনভ্যালিড বলে দিবে, এবং বলে আমার কাছে নোটিশ পাঠাবে যে তুমি যে রিটার্নটা ফাইল করেছিলা ওখানে তো মানে ওটা তো ইনকমপ্লিট রিটার্ন, এজন্য ওটাকে আমরা মানে ক্যান্সেল করে দিচ্ছি, ওই রিটার্নটা আমরা একসেপ্ট করছি না, তোমাকে হচ্ছে নতুন করে রিভাইজ রিটার্ন সাবমিট করতে হবে, এবং ওখানে তোমার সব রেলিভেন্ট ইনফরমেশন গুলো প্রোভাইড করবা। মানে যেটা আমি আমার অরিজিনাল রিটার্নে ফাইল মানে দেখাই নাই, আমার যে ইনফরমেশন গুলা সেটাকে এখন আমাকে দেখাতে বলবে যে তুমি একটা এভিডেন্স দাও, তুমি এই অ্যামাউন্টটা কোথা থেকে পেলে, তার এগেনস্টে একটা অ্যাকাউন্টিং রেকর্ড হচ্ছে সাবমিট করো। সেটা তখন আর কি তুমি আমি যাতে মানে প্রেজেন্ট করি, তার জন্য তখন আর কি আমাকে একটা নোটিশ দিবে। এবং আমার সাথে সাথে যে অ্যাডিশনাল কমিশনার অফ ট্যাক্স যিনি, ওনাকে ওইটা উনি হচ্ছে জানিয়ে দিবে যে আমি কিন্তু ওই ট্যাক্স পেয়ারের ট্যাক্স রিটার্নটা আর কি ক্যান্সেল করে দিয়েছি, কারণ সেটা একটা ইনকমপ্লিট রিটার্ন ছিল। সো এখন আমার কাছে তো নোটিশ পাঠিয়েছে যে তোমারটা তো ইনকমপ্লিট রিটার্ন, তুমি সেটাকে ঠিকঠাক করে দাও। তো আমি যদি ঠিকঠাক করে মানে হচ্ছে মানে প্রপারলি আমাকে যে যে ইনফরমেশন প্রোভাইড করতে বলেছিল বা যে ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল এগুলো সব করে, মানে আমাকে যে নোটিশ দেওয়া হয়েছিল ওটা শুধু যদি আমি কমপ্লাই করে থাকি, তখন হচ্ছে আমার মানে রিটার্ন প্রসেসিং এর কাজ কমপ্লিট। কিন্তু সেটা আমাকে আগে কমপ্লিট করতে হবে, ঠিক আছে, যে জায়গাতে ইনফরমেশন গ্যাপ আছে, ইনফরমেশন মিসিং আছে, ডকুমেন্টস মিসিং আছে, আমি যদি ওগুলো ঠিকঠাক মতো প্রোভাইড করে দেই, তখন তাহলে আমার রিটার্নটা মানে একটা কমপ্লিট রিটার্ন হয়ে যাবে। সো এবং একটা ব্যাপার হচ্ছে যেটা, সেটা হলো যে যখন আমাকে নোটিশটা প্রোভাইড করা হলো যে তোমার রিটার্ন তো ইনকমপ্লিট রিটার্ন, সো ইউ সেন্ড আস নিউ ইনফরমেশন অর ইউ সাবমিট নিউ ডকুমেন্টস অর এভিডেন্স। সো তখন আমাকে একটা মানে এটাকে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট বলে, ঠিক আছে, যে আমি হচ্ছে মানে মানে আচ্ছা না, ব্যাপারটা এরকম আর কি, যে আমি তো ধরেন একটা নোটিশ পেয়েছি, ওটা তো গেলই, সো ওটাও হচ্ছে আমরা অ্যাকনলেজ করি যে হ্যাঁ আমি নোটিশটা পেয়েছি। সো আমি যখন ধরেন আমি নোটিশটা পেলাম যে আমার রিটার্নটা ইনকমপ্লিট, সেখানে হচ্ছে ইনফরমেশন গ্যাপ আছে, এবং আমাকে বলছে আমি যাতে নতুন করে রিটার্নটা ফাইল করি নতুন ইনফরমেশন সহ, নতুন এভিডেন্স সহ। সো আমি তো নতুন ইনফরমেশন সহ তখন আবার নতুন করে আমি রিটার্নটা ফাইল করব, নতুন আরেকটা রিটার্ন আমি সাবমিট করব, এবং নতুন করে ধরেন কোন অ্যাকাউন্টিং রেকর্ডস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কিংবা কোনো ভাউচার, এগুলো ধরেন আমি প্রেজেন্ট করছি। সো প্রেজেন্ট ধরেন তখন ডিসিটি স্যাটিসফাইড যে হ্যাঁ ও এখন কমপ্লিট রিটার্ন, মানে একদম কমপ্লিটেড একটা রিটার্ন আসলে এখন সাবমিট করেছে, তখন ওরাও কিন্তু আমাদেরকে একটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট দিবে যে হ্যাঁ আমরা তোমার হচ্ছে রিটার্নটা মানে তুমি যে রিটার্নটা এখন আমাদের কাছে ফাইল করেছো ওটাতে আমরা এখন স্যাটিসফাইড। তো এটা হচ্ছে ওরা আর কি মানে ওরা মানে অ্যাকনলেজমেন্ট একটা রিসিপ্ট দিবে। বাট ব্যাপার এটাই যে জাস্ট অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট ওরা তার এমনি এমনি দিবে না, মানে
মানে ওরা তো আগে চেক করে দেখবে যে আসলে ওটা ঠিক আছে কিনা, মানে সো ওটা চেক করে তারপরে ওরা আমাকে একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট দিবে। সো জাস্ট আমি অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট পেয়েছি তার মানে এই না যে আমার রিটার্নটা কমপ্লিশনের কাজ হয়ে গেছে। ওরা ওরা যদি স্যাটিসফাইড থাকে, ওরা স্যাটিসফাইড থাকলে ওরা আমাকে একটা রিসিপ্ট দিবে যে হ্যাঁ তুমি যে রিটার্নটা সাবমিট করেছিলে ওটা আমরা পেয়েছি। সো পেয়েছি, এখন আমরা এটা চেক করব, মানে ধরেন চেক করেছে, তো চেক করার পর তো আসলে আমাকে কিছু জানার দরকার নেই। তখন আমি আমার যে ট্যাক্স লায়াবিলিটিটা আমি আমার রিভাইস রিটার্নে শো করেছি, জাস্ট ওটা তখন আমাকে দিতে হবে, এটাই আর কি। বা আমি যে এভিডেন্সটা দেওয়ার কথা ছিল, যে এভিডেন্সটা মানে ওটা যে দিয়ে দিয়েছি ওটা ঠিক আছে কিনা, ওটা জাস্ট হচ্ছে ডিসিটি চেক করে দেখবে। যদি ফার্দার দেখা যায় যে এখনো সমস্যা আছে, আমার এভিডেন্স আমি যেগুলো প্রোভাইড করেছি নতুন নতুন যে রিটার্নটার সাথে ওটাতে স্টিল প্রবলেম আছে, দে আর স্টিল নট কনভিন্সড, তখন কিন্তু ওরা আমাকে আবার আমার সাথে ব্যাপারটা আবার কমিউনিকেট করবে যে তুমি নতুন করে তোমার নতুন করে কিছু এভিডেন্স দাও, স্টিল নট স্যাটিসফাইড। আচ্ছা, সোফার যা বলেছে এদিকে কারোর কোনো সমস্যা আছে? ম্যাম। Anyone having any problem? No, ma'am. No, ma'am. Ma'am. আচ্ছা ঠিক আছে। আম, আজকে এতটুকুই রেখেছিলাম আর কি, মানে এইটা লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে? লাস্ট চ্যাপ্টার বলতে সেকশন এর জন্য লাস্ট চ্যাপ্টার না, কারণ আপনাদের তো আরেকটা টপিক আছে। ওইটা যদি অনেক ছোট একটা টপিক, ওই যে ওইটা হচ্ছে রিটার্ন অফ ইনকাম আর কি। ওটা সেকশন বি তে শেষ করেছে, এই চ্যাপ্টারটা তার অল্প একটু বাকি আছে। তো আমাদের তো আর দুটো ক্লাস বাকি ছুটির পরে। একটা ক্লাস তো হচ্ছে ওই যে আমি বলি আপনাদের কি বলেছিলাম, আমি একটু আরেকবার একটু রিপিট করি। ওই যে পানামা পেপারস, এই যে স্ক্যান্ডালটা, এটা নিয়ে আপনাদের একটু পড়াশোনা করতে বলেছিলাম। এটা নিয়ে মানে এখানে কিন্তু আসলে অফশোর ট্যাক্স হ্যাভেন, যে ওরা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য বিদেশে যখন হচ্ছে এরকম কোন একটা বিজনেস তৈরি করে, কিংবা হচ্ছে এরকম ফরেন বা অফশোর কোনো অ্যাকাউন্ট তৈরি করে যাতে করে এই জুরিসডিকশনে ট্যাক্স দেওয়াটা অ্যাভয়েড করা যায়। তো সেটা নিয়ে মোটামুটি বলা যায় ঘটনাটা, মানে এই ট্যাক্স হেভেনটা হচ্ছে এটার খুবই একটা ইন্টিগ্রাল পার্ট আর কি পানামা পেপারস এর। তো আপনাদেরকে বলেছিলাম কি আপনারা এটা নিয়ে একটু পড়াশোনা করেন, এটা নিয়ে পড়াশোনা করেন, পানামা পেপারস অফশোর ট্যাক্স হেভেনের এই ইস্যুটা নিয়ে পরে আপনারা নিজেদের মতো করে নোট প্রিপেয়ার করবেন, নিজেরা হচ্ছে নোটস বা লেকচার প্রিপেয়ার করবেন নিজেদের মতো করে। তো আমি যেটা করব আপনাদের যে ইয়াটা মানে এটা কবের ক্লাসটা জানি, বুধবারের ক্লাসটা আর কি, বুধবারের ক্লাসেই তো বলেছিলাম নিব, একদম লাস্টের ক্লাস যেটা। সো ওই ক্লাসে কিন্তু হচ্ছে আপনাদের দাঁড় ওই ক্লাসে হচ্ছে আমি ইয়াটা নিব, হ্যাঁ এই পানামা পেপারস এর উপর আমি একটা মানে কেস টাইপ কিছু একটা দিব। মানে আমি কিছু কোশ্চেন দিব আর কি, ওটা আপনারা নিজেরা নিজেরা গ্রুপে বসে সলভ করবেন এই পানামা পেপারস এর ইস্যু থেকে। বাট কেউ অবশ্যই ফোন ইউজ করতে পারবেন না, কারণ আমি কিন্তু বলেছি কি আপনারা মানে নোটস প্রিপেয়ার করে আনতে পারবেন। মানে আপনারা পানামা পেপারস বা ট্যাক্স হ্যাভেন এটা নিয়ে যখন পড়াশোনা করছেন, সো আপনারা নিজেদের মতো করে নোটস প্রিপেয়ার করেন। সো ওই নোটসটা ওই নোটবুকটা আপনারা আপনাদের সাথে রাখেন, কিন্তু কোশ্চেন কিন্তু আমি আমার মতো করে আসবো এই ট্যাক্স রিটার্ন, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার আর কি। তো এটা হচ্ছে বুধবার দিন হবে। আর রবিবার দিন শুরুর যে ক্লাসটা সানডেতে, আহ সানডের ক্লাসে আপনারা সবাই অবশ্যই অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন, যে অ্যাসাইনমেন্টটা আগে দেওয়ার কথা ছিল ওটা তো আপনারা সাবমিট করেন না, ওই অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। কিন্তু সানডেতে একটা ক্লাস ওয়ার্ক হতে পারে, সানডেতে মোস্ট একটা ক্লাস ওয়ার্ক হবে, যে আপনাদের ক্লাস পার্টিসিপেশনে তো মনে হয় 10 মার্কস এর মতো আছে, মানে কিছু তো আমি অ্যাসাইনমেন্ট থেকেই দিয়ে দিব ওই ক্লাস পার্টিসিপেশনে। আর আমি একটা ক্লাস ওয়ার্ক নিব, মানে আমার যতটুকু পড়ানো বাকি আছে এখানে আর অল্প একটু পড়ানো বাকি আছে, ঠিক আছে? অডিটের পরে মানে সব দরকার নাই, আমার যতটুকু দরকার অতটুকু আমি পড়াবো। সো পড়ানোর পরে একটা ক্লাস ওয়ার্ক হবে, ওই ক্লাস ওয়ার্কটা হচ্ছে সানডেতে হবে, মানে একদম শুরুর দিনের যে ক্লাসটা ওই দিন হবে আর কি, দ্য ভেরি ফার্স্ট ক্লাস আফটার দ্য ভ্যাকেশন এন্ডস। সো ওই দিন একটা ক্লাস ওয়ার্ক হবে, আর আমার সেদিনে কি আমি আমার সিলেবাসটা কমপ্লিট করবো, সিলেবাসের অল্পই বাকি আছে ওটা শেষ হবে। তারপরে যে ওয়েনসডেতে হচ্ছে আমি ওই পানামা পেপারস এর উপরে এবং এই অফশোর ট্যাক্স সেভেন এই ইস্যুটার উপরে হয়তো আপনাদেরকে কিছু কোশ্চেন আস্ক করবো, আপনারা সেটা গ্রুপে বসে সলভ করবেন। করার পরে হচ্ছে কেউ গ্রুপের মধ্যে থেকে কেউ এসে যা মানে এক একজনকে এক একটা মানে এক একটা গ্রুপকে এক একটা কোশ্চেনের আনসার মানে হচ্ছে সবার সামনে প্রেজেন্ট করতে বলবো। সো গ্রুপ মেম্বারদের মধ্যে কেউ একজন এসে জাস্ট আপনারা কি লিখেছেন ওই কোশ্চেনের আনসার সেটা আপনারা সবার সামনে প্রেজেন্ট করবেন। এটা হচ্ছে বুধবার দিনের কাজ, আশা করি এটা তাড়াতাড়ি হয়ে যাবে। খুব বড় কোনো কেস দিব না, মানে হাফ এন আওয়ারের মধ্যে যাতে হয়ে যায় এমন করেই দিব।
এখন আপনাদের তো আবার কিছু যে সাজেশন টাজেশন নিয়েও কথা বলতে হয়, লাস্ট আওয়ারে সাজেশন লাগে, তো ওইটা দিব, এবার আসলে দিব, ওটা একদম লাস্ট ক্লাসেই দিব। আমাদের যে কাজটা আছে কাজটা শেষ করে তারপর ধরেন হচ্ছে 10-15 মিনিটে আর কি যতটা বলা যায় সেটা হচ্ছে বলবো। তো আজকে এতটুকুই থাক আর কি। সেকশন এ দের সাথে আরেকটু পড়ানো বাকি আছে, রিটার্ন অফ ইনকাম, ওটা না আজকে না, ওটা আজকে না, কারণ আমার আসলে একটু কাজ আছে। সো ওটা মানে ওটা একদমই ছোট্ট একটা টপিক, ঠিক আছে, ওটাও পড়তে মনে করেন আজকে তো মানে মোটামুটি 50 মিনিটস এর মতো লাগলো, ওটা পড়তে 30 মিনিটস এর বেশি হয়তো লাগবে না, মানে আশা করছি আর কি, ওই যে ওই রিটার্ন অফ ইনকাম। সো ওটা যদি কালকে বা পরশু কোনো একটা দিন, ওটা একটা মেকআপ ক্লাস হিসেবে নেওয়া, যেহেতু সানডে ক্লাসটা হচ্ছে ইয়া হয়েছে আপনার মানে মিস হয়ে গেছে। সো কালকে বা পরশু যে কোনো দিন ওটা মেকআপ ক্লাস হিসেবে ওই 30 মিনিটস এর জন্য আপনি একটু আসেন, তখন আপনাদের জাস্ট নিব সেকশন এ শুধু। সেকশন বি দেরকে ওই ক্লাসটা আমি নিয়ে নিয়েছি সানডে, তো সো ওদের আর আসতে হবে না। আর হচ্ছে আহ মানে আমার তো হচ্ছে যে অ্যাটেন্ডেন্সটা নিতে হবে আর কি, এটা আমি নিয়ে নিই। আহ আচ্ছা, আগে সেকশন এ বলেন। আজকে কত, 24 তারিখ। আচ্ছা, সো রেসপন্ড টু ইয়ার আইডিস, আগে আমি সেকশন এদেরকে কল করছি, তারপর সেকশন বি এর রেসপন্ড করবেন। আইডি 37 আছেন? Present, ma'am. 127, 35, Present, ma'am. 45, Yes, ma'am. 51, Present, ma'am. 77, Present, ma'am. 93, 101, 153, Present, ma'am. 169, Yes, ma'am. 171, Present, miss. 91, Present, ma'am. 5, Present, miss. 7, Present, miss. 11, Yes, ma'am. 19, Yes, miss. 21, 21, 23, Present, ma'am. 27, Present, ma'am. 31, Present, ma'am. 33, 35, Yes, ma'am. 41, Present, ma'am. 45, 51, Present, ma'am. 59, 59 আছেন? 61, Present, ma'am. 65, Present, ma'am. 67, 67, 69, Yes, ma'am. 75, 75, 77, 79, Yes, miss. 89, Present, miss. 91, Present, miss. 93, 95, Present, ma'am. 97, 101, Ma'am, 97 present. আচ্ছা 101, 109, Ma'am, present. 111, Present, ma'am. 13, Present, ma'am.
15, Present, ma'am. 19, Present, ma'am. 25, Present, ma'am. 27, Present, ma'am. 29, Present, ma'am. 31, IT 131, 133, Present, ma'am. 37, Present, ma'am. 43, 45. ম্যাম 45 প্রেজেন্ট ছিল, এখন নেটওয়ার্ক ইস্যুর কারণে একটু ঢুকতে পারতেছে না। নিন। আচ্ছা ঠিক আছে, ঠিক Thank আছে। you, ma'am. 143 আছেন? Ma'am, 21. Ma'am, 075. তারপরে 21, ma'am. আচ্ছা, তারপর আর কেউ বাকি আছেন? আচ্ছা ঠিক আছে। সেকশন এ আমি তো ভেবেছিলাম আজকেই নিব আর কি, হাফ এন আওয়ারের জন্য আর একটু, কিন্তু এটা হয়তো ওই যে কালকে বা পরশু জাস্ট আপনার 30 মিনিটস এর জন্য আসেন আর কি ক্লাসে, ওটা একটু শেষ করে দেই, হ্যাঁ, ঈদের আগে। আর হচ্ছে আপনারা তাহলে আপাতত চলে যেতে পারেন ক্লাস থেকে, সমস্যা নাই। মানে আপনাদের তো অ্যাটেন্ডেন্স না হয়ে গেছে, এখন সেকশন বি টা নিয়ে ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। মিস আজকে এক্সট্রা ক্লাস হবে না? আজকে ভেবে তো ছিলাম নিব, কিন্তু আজকে একটু সমস্যা আছে বুঝেছেন, এই জন্য হচ্ছে আজকে বাদ দিচ্ছি। ওটা আগামীকাল বা পরশু দিন আর কি, যে কোনো একদিন। আপনারা তো ধরেন যারা বাড়িতে চলেই হয়তো গিয়েছেন, তাহলে তো এখন তো আর সমস্যা নেই কোনো। সো জাস্ট ওই 30 মিনিটস এর জন্য একটা ক্লাস নিন এটা। আচ্ছা মিস। আচ্ছা, আইডি 54, সেকশন বি আইডি 54। আচ্ছা আছেন, উনি টেক্সট Ma'am, দিয়েছেন। 21 by 54 present. হ্যাঁ হ্যাঁ, 14, Yes, ma'am. 26, 26, 144, Present, ma'am. 154, Present, ma'am. 164, 164, ID 4, Present, ma'am. Yes, ma'am. 12, Yes, ma'am. 14, Present, ma'am. 20,